বানি বাত্রা হিন্দি লিটারেচার স্টুডেন্ট। তার ছোটোবেলা থেকেই শখ সে বড় হয়ে রাইটার হবে। সে গান লিখতে ভীষণ ভালোবাসে। সে বড় হয়, তার বিয়ের তোড়জোড়ের দিন তার রেজিস্ট্রি অফিসে সমস্ত লোকের সমাগম, অন্য সবার রেজিস্ট্রি হতে থাকে। বানি সেখানে রেডি হয়ে বসে থাকে এবং সবার রেজিস্ট্রি দেখতে থাকে। তার মা বাবা, রিলেটিভ সবার সমাগম হয়, মিষ্টি আনা, লোকজনের কে আসলো সেটা দেখা। তখনই বানি তার হাতে থাকা একটি ডায়েরি খুলে পড়তে থাকে। সে তার ঘটে যাওয়া জীবনের সমস্ত কিছুই ডায়েরিতে লিখে রাখে। ডায়েরির প্রথম পাতায় তার আর তার হবু বরের একটি ছবি। সে দেখে, অনেক কিছু ভাবতে থাকে। হঠাৎই রেজিস্ট্রি অফিস থেকে বানি বাত্রার নাম আসে। সে উঠে দাঁড়ায় এবং যেতে গিয়ে হঠাৎ তার একটা কল আসে তার হবু বরের। বানি তখন বলে ফোনে যে তুমি কতক্ষণে আসবে। তার হবু বর জানায় যে তার হবু বরের প্রমোশন হয়েছে। বানি খুব খুশি হয় শুনে। সে বলতে থাকে যে আজকে সে আসতে পারবে না। বানি তখন তাকে বলে ঠিক আছে, তাহলে আমরা অন্য কোনো একটা ডেট ফিক্স করি। তখন তার হবু বর জানায় যে সে বানিকে বিয়ে করতে পারবে না, কারণ তার নতুন একজনের সঙ্গে পরিচয় হয়েছে ও সে বানিকে সেটা জানাতে ভুলে গেছে। এরপর কেটে যায় 6টা মাস। বানির মা বানিকে সান্ত্বনা দেয় ও বলে আর কতদিন অন্যের জন্য চোখের জল ফেলবি, নিজের চোখের জলটা বাঁচিয়ে রাখ সঠিক মানুষের জন্য। বানি একটি অফিসে তার কাজের জন্যে যায়, যেই অফিসে গান, আর্টিস্ট সবাইকে কম্পোজ করা হয়। তার বাবা তাকে গাড়ি করে পৌঁছাতে নিয়ে যায়। বানি তার ব্যাগ খুলতে থাকে। তখন তার বাবা মোবাইলটি বের করে বানির হাতে দিয়ে বলে যে সব জিনিসপত্র এভাবেই ভুলে যাও, তাহলে পুরনো জিনিসের কতদিন মনে রাখবে, ওটাও ভুলে যাও। হঠাৎ রাস্তা দিয়ে বানি যেতে যেতে লক্ষ্য করে তার পাশ দিয়ে বাইকে করে একটা ছেলে গেল। সে ছেলেটাকে দেখতে থাকে, মাথায় চুল কোঁকড়া, পরনে লাল জুতো, কালো জামা। পৌঁছে যায় অফিসে। সে ঢুকতে গিয়ে তার ডায়েরিটা দেওয়ালে রেখে পায়ের জুতো বাঁধতে থাকে। তখনই নিচু হয়ে সে দেখতে পায় সেই ছেলেটাকে বাইক থেকে নামতে। বানি অফিসে ঢুকে যায়, জয়নিংয়ের জন্য কথা বলতে থাকে। তারা জানায় বানিকে তারা ইন্টার্নশিপে রাখবে, পরে পার্মানেন্ট করবে। বানি থ্যাংক ইউ সো মাচ বলে বেরোতে গিয়েই সামনে হঠাৎ সেই ছেলেটা, বাইকের ছেলেটা তার ডায়েরি দিয়ে বলে নিচে ভুলে গেছিলে। বানি বলে থ্যাংক ইউ এবং তার নাম জিজ্ঞাসা করে। ছেলেটি বলে এক্ষুনি জেনে যাবে। এটা বলে সে সামনের দিকে এগোয় এবং কোম্পানির ডিরেক্টরকে শুধুমাত্র স্টার কিড প্রমোট করার জন্যে তাদের সব জায়গায় ইন্টারভিউ নেওয়ার জন্য আবার যারা ট্যালেন্টেড আর্টিস্ট তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্য, তাই বলে সে কোনো দাম না দেওয়ার জন্য তাকে মারতে থাকে। সেখানে তার নাম জিজ্ঞেস করলে সে বলে তার নাম ক্রিশ কাপুর। এই নামটা যেন সে না বলে। ডিরেক্টর আবার রিপিট করে ক্রিশ কাপুর। ক্রিশের খুবই ভালো এবং ক্রিশকে সবসময় টাকা পয়সা সমস্ত কিছু দিয়েই হেল্প করে এবং এর মধ্যে আরও কিছু লোক ছিল যারা শুধু টাকা দিয়ে হেল্প করে কিন্তু ক্রিশকে কোনো পজিশন দেয় না ঠিকঠাক। ঝামেলার জন্য তার সব সহকর্মীরা তাকে একা ছেড়ে চলে যায় এবং একা কনসার্ট করার জন্য চ্যালেঞ্জ জানিয়ে যায়। ক্রিশ সেই কনসার্টে একাই পারফর্ম করে এবং সবার খুব পছন্দ হয়। এরপরে ক্রিশের কাছে একজন স্বনামধন্য র্যাপারের কোলাবোরেশনের জন্য তার ম্যানেজার যোগাযোগ করে এবং সেখানে অনেক লোকের অডিশন হয়, কিন্তু তারা ক্রিশকে সেই গানটির জন্য অফার করে। ওখানেই ক্রিশ বানিকে দেখতে পায়। বানি এসেছিল তার লেখা গান প্রমোশনের জন্য, কিন্তু কনসার্টের ম্যানেজার বানিকে জানায় 2 মাস পরে আসতে। সেটা দেখে ক্রিশ বানির কাছে যায় এবং তার লেখা বই থেকে সে তার লেখা গানটি গাইতে থাকে সবার সামনে। সবার গানটি খুব পছন্দ হয় এবং স্বনামধন্য র্যাপারেরও গানটা খুব পছন্দ হয় এবং ক্রিশ গানটি কিছুটা লাইন গেয়ে হঠাৎ করে গানটা বন্ধ করে দেয় এবং ম্যানেজার তাকে জানায় গানটা পুরো গাইতে। সে বলে যে পুরো গানটা তো সে জানে না, কারণ গানটা তো সে লেখেনি বা তার কাছে সেই লিরিক নেই। তো তখন তারা জানায় যে কার কাছে আছে। তখন ক্রিশ বানিকে দেখিয়ে বলে যে এনার কাছে আছে। তারপর ক্রিশ ও বানিকে কোলাবোরেশনের জন্য অফার আসে। এরপর বানিকে ক্রিশ তার স্টুডিওতে ডাকে। বানি তাকে বলে যে তাকে গালাগালি দিয়ে কথা বলা যাবে না ও তাকে 8টার মধ্যে বাড়ি যেতে হবে এবং তার সামনে স্মোকিং করা যাবে না, কারণ এটাতে তার প্রবলেম হয়। ক্রিশ তাতে রাজি হয় এবং বানিকে সে সেখানে গান লিখতে বলে, কিন্তু বানি কিছুতেই সেখানে গান লিখতে পারে না। সময় বয়ে যায়, ক্রিশের প্রচণ্ড রাগ হয়ে যায়।
তখন সে বাণীর ওপর চিৎকার করে ওঠে, বলে তুমি গান লিখতে পারো না। তখন বাণী হাইপার হয়ে বলে এখানে গান রেকর্ড করা হয়, এখানে গান লেখা হয় না। গান লেখার জন্যে গান লেখার মতন পরিবেশ থাকা লাগে, ইমোশন থাকা লাগে, স্মৃতি সব কিছু ফিল করতে হয়। তারপরে ক্রিস একটা ভালো গান লেখার জন্যে সে একটা ভালো জায়গায় নিয়ে যায়। সে তাকে নিয়ে যায় স্টেডিয়ামে, যেখানে সে ক্রিকেট খেলে, এবং সেখানে গিয়ে বাণীর ভালো লাগে। ক্রিস তাকে বিভিন্নভাবে বিভিন্ন কথার মাধ্যমে উৎসুক করতে থাকে এবং বাণী সেগুলো ফিল করতে থাকে, এবং সে সেখানে বসে একটি সুন্দর গান লেখে এবং ক্রিস সে গানটি গাইতে থাকে। এরপর বাণী গান লিখতেই থাকে এবং ক্রিসকে সে ছবিগুলো পাঠাতে থাকে। ক্রিস সেই গানের ভিডিও শ্যুট করে বাণীকে সেগুলো পাঠায়। এরপর তারা বাইকে ঘুরতে যায়। বাইকে ঘুরে আসার সময় ক্রিস রাস্তায় দেখতে পায় তার বাবা ড্রিঙ্ক করে রাস্তায় গাড়ির সামনে দিয়ে মাতলামি করে বেড়াচ্ছে। তার প্রচণ্ড রাগ হয় এবং সে কিছু না বলেই সেখান থেকে তার স্টেডিয়ামে চলে আসে। সেখানে এসে দেখতে পায় যে এটার ম্যানেজার এবং র্যাপার তার জন্যে অপেক্ষা করছে। তারা জানায় তাদের গান খুব পছন্দ হয়েছে, কিন্তু ক্লাসিক গানের মধ্যে র্যাপ যুক্ত করতে হবে, কারণ র্যাপার গাইবে এবং সেই গানের মধ্যে র্যাপ থাকবে না, সেটা কি করে হয়। এটা যখন বলে তখন ক্রিস গম্ভীরভাবে তার বাবার কথা ভাবতে থাকে এবং সে খুবই রেগে যায় সেগুলো মনে মনে ভাবতে ভাবতে। সে তাদের জানায় যে 2 দিনের মধ্যে র্যাপ রেডি হয়ে যাবে। এটি শুনে বাণী মনে মনে একটু ঘাবড়ে যায়। তারা দুজন চলে যায় এবং তখন বাণী ক্রিসকে জানায় যে এটি সেই গানটি সে খুব মন থেকে লিখেছে এবং এর মধ্যে যদি র্যাপ যুক্ত করা হয় তাহলে গানের সম্পূর্ণ ফিলিংসটাই নষ্ট হয়ে যাবে। এই গানের মধ্যে যেন র্যাপ যুক্ত না করা হয়। তখন ক্রিস তাকে জানায় যে এই গানটি যারা লিখতে বলেছে তারা যেমন ডিমান্ড করবে সেইভাবেই আমাদের গান তৈরি করতে হবে, কারণ আমরা ইমোশনাল নিয়ে গান বিক্রি করে গরিবের মধ্যে মরতে চাই না। আমি গানটি বিক্রি করে টাকা পেতে চাই। বাণীর সঙ্গে এই কথাগুলো নিয়ে তর্কাতর্কি হতেই বাণী সেখান থেকে চলে যেতে চায় এবং তার মধ্যেই সেখানে পুলিশ তার বাবাকে নিয়ে হাজির হয়। এসে বলে ক্রিসকে, তখন ক্রিসের সামনে গিয়ে বলে যে তোমার বাবা মদ খেয়ে রাস্তায় মাতলামি করছিল। সেখানে ক্রিসের যে খুব ভালো বন্ধুটি সে এসে হঠাৎ করে তার বাবাকে ধরে বসে এবং পুলিশ অফিসার তার বাবাকে দিয়ে চলে যায়। তখন ক্রিস প্রচণ্ড রেগে যায় এবং তার বাবাকে ধমকি দিতে থাকে, বলে তুমি মদ খাবে না, আরও বেশি বেশি করে মদ খাবে। সেখান থেকে ক্রিস তার পকেট থেকে কিছু টাকা বের করে তার বাবার উপর ফেলে দেয় এবং ক্রিস খুব গম্ভীরভাবে যে স্টেডিয়ামে সে মাঝে মাঝেই মন খারাপ হলে ক্রিকেট প্র্যাকটিস করে সেখানে চলে আসে। সেখানে এসে সে ক্রিকেট প্র্যাকটিস করতে থাকে। তখন সেখানে বাণী চলে আসে এবং বাণী তাকে জানায় যে তারও একটা পাস্ট আছে। সে একটি ছেলেকে খুব ভালোবাসতো যে ছিল তার কলেজের সিনিয়র। তাদের বিয়ের কথা হয়, সব কিছু কমপ্লিট হয়ে যায়, কিন্তু যেদিন রেজিস্ট্রি সেদিন সেই ছেলেটি আসে না। সে অন্য একটি মেয়ের জন্য তাকে চিট করে এবং যখন বাণী ক্রিসকে প্রথম দেখে বা ক্রিসের সঙ্গে যখন থাকতে শুরু করে, তার সঙ্গে বাইকে ঘোরা, তার সঙ্গে সময় কাটানো, সব কিছুই বাণীর খুব ভালো লাগে এবং সে চায় যেন ক্রিস তাকে সাহায্য করে তার পাস্ট থেকে বেরিয়ে আসার জন্যে। বাণী তাকে বলে ক্রিস যদি না চায় তাহলে সে নাও থাকতে পারে। সেটা বলে বাণী সেখান থেকে চলে যেতে চায় এবং ক্রিস তখন বাণী বলে ডাক দিয়ে বাণীকে বলে প্লিজ হেল্প মি। এরপরে বাণী এবং ক্রিসের বাবাকে একটা কেয়ার সেন্টারে নিয়ে যায়। কেয়ার সেন্টার থেকে জানায় তাদের সেখানে 1 বছরের ফিস 9,60,000 টাকা, এর মধ্যে হাফ অ্যাডভান্স জমা করতে হবে। ক্রিস টাকার জন্য কনসার্টের ম্যানেজারের কাছে যায়। ম্যানেজার তাকে বলে গানের সমস্ত কপিরাইট তাকে দিয়ে দিতে হবে এবং এই গানের কোথাও ক্রিসের নাম থাকবে না। ক্রিস সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোথাও কোনো পোস্ট করতে পারবে না এই গানের। তাই বলে ক্রিসকে একটা কন্ট্রাক্ট সাইন করতে দেয়। ক্রিস কন্ট্রাক্ট সাইন করে এবং বাণীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাইকে করে নিয়ে এসে বাণীকে তার ঘরের সামনে নামিয়ে দিয়ে বলে তার কাছে কিছু সময় এখনও আছে, শেষবারের মতো। বাণী বলে কাল তো দেখা করব। ক্রিস বলে কেন দেখা করব? একটা গানের কথা হয়েছিল, তুমি লিখে দিয়েছো, প্রিন্স গান পেয়ে গেছে, তুমি তোমার জব সেট করতে পেরেছো এবং ইন্টারভিউও পেয়ে গেছো, আমি টাকা পেয়ে গেছি, সবাই খুশি। কিন্তু এই খুশি বরবাদ হতে সময় লাগবে না, তার আগেই এন্ড অফ দ্য স্টোরি, ফিনিশ। আর এই মুহূর্তও পেরিয়ে গেছে। তাই বলে ক্রিস চলে যায়। পরের দিন বাণী বাড়িতে যায়।
তাদের বাড়ির সবাই খুব খুশি, সবাই মিলে টিভি চালিয়ে দেয় বানির ইন্টারভিউয়ের। বানি সেই পপুলার সিঙ্গারের ইন্টারভিউ নেয়, সেটা তারা দেখতে থাকে এবং ভীষণ খুশি হয়। তখন বানি তার ডায়েরিটি খোলে এবং ডায়েরিতে তার কনসার্টের একটা পাস ছিল, সেটা সে হাতে তুলে নেয় এবং পরের দিন কনসার্ট শুরু হয়। কনসার্টের মধ্যে বানি যায় এবং সেখানে ক্রিশও যায়। ক্রিশ হঠাৎ করে ভিড়ের মধ্যে তার নাম শুনতে পায়, কেউ তার নাম ধরে ডাকছে। ঘুরে ফিরে তাকিয়ে দেখে বানি তাকে ডাকছে। তারা কাছাকাছি আসে, তারা খুব ক্লোজ হয় এবং তারা কিস করে। এরপর ক্রিশ বাইকে করে তাকে নিয়ে যায় তার ঘরে এবং সেখানে গিয়ে তারা কাছে আসে। ক্রিশ বানিকে বলে তার টিমের সবাই তাকে ছেড়ে গেছে। বানি বলে তারা ছেড়ে চলে গেছে নাকি তুমিই পালিয়ে বেড়াচ্ছ। পরের দিন ক্রিশের টিমের সবাই এক জায়গায় বসে গান প্র্যাকটিস করতে থাকে। সেখানে ক্রিশ বানিকে নিয়ে যায়। ক্রিশকে দেখে টিমের সবাই ভীষণ খুশি হয় এবং বিয়ার দিয়ে তারা সেলিব্রেট করতে থাকে। তারা সবাই মিলে গান প্র্যাকটিস করে, গান রেকর্ডিং করে এবং অনলাইন প্ল্যাটফর্মে তারা সমস্ত গানগুলো আপলোড করতে থাকে। গান প্রচণ্ড হিট হয়। সেই খুশিতে সবাই মিলে একটা গোয়া ট্রিপ প্ল্যান করে। এরপরে ক্রিশ বানিকে তার রুমের সামনে নামিয়ে দেয়। সেখানে দেখে সামনে বানির ফ্যামিলির সবাই দাঁড়িয়ে আছে। বানি দেখে একটু অবাক হয়ে যায়। তারা সবাই ঘরে আসে। বানির মা বানিকে জিজ্ঞাসা করে ছেলেটা কে, যদি বয়ফ্রেন্ড হয় বা কোনো ফ্রেন্ড হয় তাহলে তাদের যেন জানিয়ে দেয় বানি। বানি বলে সে জানে না ছেলেটা তার কি হয়। বানির মা জোরে জোরে চিৎকার করে করে বলতে থাকে এমন যেন না হয় যে ছেলেটা তোমাকে ইউজ করে ছেড়ে দিল। রোজ রোজ তোমাদের এই হেরে যাওয়া মুখ নিয়ে বাড়ি ফেরা দেখতে আমাদের ভালো লাগে না। অন্যের জন্য সবসময় চোখের জল ফেলা আমরা দেখতে পারবো না। এর মধ্যে ক্রিশ বাইরে বানির রেখে যাওয়া ব্যাগটা ফেরত দিতে এসে দরজার বাইরে দাঁড়িয়ে সমস্ত কথাটা শুনে ফেলে এবং ঘরের ভেতরে হঠাৎই বানি অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর বলে তেমন সিরিয়াস কিছু না, স্ট্রেসের কারণে হয়েছে হয়তো, তাও একবার ব্লাড টেস্ট এবং একটা নিউরোলজিস্ট দেখাতে। বানির বাবা মা ডক্টর রুম থেকে বেরিয়ে ক্রিশকে বানির বাবা বলে তুমি ভেতরে যেতে পারো। তাই বলে বানির বাবা চলে যায়। বানির মা ক্রিশকে বলে আগেই অনেক দুঃখ পেয়েছে আমার মেয়ে। বানি খুবই সিম্পল, তুমি কি ওকে বিয়ে করবে? যদি না করো তাহলে এখনই বলে দাও, ছেড়ে দাও তাকে, অনেক মেয়ে পেয়ে যাবে তুমি। আমার মেয়ে টাইম পাসের জন্যে নয়, যদি আমার মেয়ে কিছু হয়ে যায় তাহলে কিন্তু। এর মধ্যেই বানির বাবা সেখানে চলে আসে এবং বানির মাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো? এই বলে থামিয়ে বানির মাকে নিয়ে চলে যায়। ক্রিশ যায় বানির কাছে এবং বানিকে গিয়ে বলে চলো বিয়ে করে নিই, তুমি আর আমি। বানি অবাক হয়ে যায়। সে বলে ক্রিশ তুমি বিয়ের মানে জানো? ক্রিশ বলে সব জানি আমি। পুরোহিত আসবে, বরমেলা পরানো হবে, 7 পাকে বাঁধা হবে, 100 জন লোক আসবে, খাবার খাবে, 251 টাকা দিয়ে চলে যাবে। বানি ব্যাস ব্যাস বলে তার মুখে হাত দিয়ে বলে কিছুই জানো না তুমি। তুমি এটাই জানো না যে তুমি আমাকে ভালোবাসো কি না। তুমি এটাও জানো না যে আমাদের সম্পর্ক কী, অথচ তুমি বিয়ে করতে চাও। আমার মা কি তোমাকে কিছু বলেছে? দেখো, বিয়ে করাটা ইম্পর্টেন্ট নয়, তোমার সুপারস্টার হওয়াটা ইম্পর্টেন্ট। সো গো অ্যান্ড গেট হোয়াট ইউ ওয়ান্টেড। বানিকে ডক্টর ছেড়ে দেয়। ক্রিশও বেরিয়ে পড়ে বন্ধুদের সাথে গোয়ার উদ্দেশ্যে। তারা প্রাইভেট বাসে করে যায়। হঠাৎই রাস্তার মাঝখানে প্রচণ্ড ভিড় জমা হয়ে যায়। তাদের বাসের চারপাশে ছেয়ে ধরে মানুষজন। তারা সবাই জানলা দিয়ে ছাদের ওপরে দাঁড়িয়ে দেখে প্রচণ্ড লোক সবাই ক্রিশ ক্রিশ বলে চিৎকার করছে। ক্রিশের ঘনিষ্ঠ যে বন্ধু সে ক্রিশকে বলে আমরা ভাইরাল হয়ে গেছি, আমাদের গানে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, এরা যারা দাঁড়িয়ে আছে এরা সবাই তোমার ফ্যান ক্রিশ। আর এদিকে বানি যায় নিউরোলজিস্টের কাছে। বানির সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। ডক্টর বানিকে জানায় তার অ্যালজাইমার ডিজিজ হয়েছে এবং ধীরে ধীরে বানি সমস্ত কিছু ভুলতে শুরু করছে এবং যত দিন যাবে ততদিন এটা আরও বাড়তে থাকবে এবং বানির পাস্ট, প্রেজেন্ট, ফিউচার সমস্ত কিছু গুলিয়ে যাবে। সে বুঝতে পারবে না কোনটা প্রেজেন্ট কোনটা পাস্ট, এমনকি মেজর ইভেন্টগুলোও সে ভুলতেও শুরু করবে। ধীরে ধীরে এমনও হবে যে বানির লোকজনও চিনতে পারছে না। ডক্টর বানিকে সাজেস্ট করে ঠিকঠাক ট্রিটমেন্ট করতে, ঠিকঠাক ওষুধ খেতে, তাহলে এর যে এফেক্টটা সেটা ধীরে ধীরে হবে এবং বানি যেন বাড়ির সবাই এবং বন্ধুবান্ধব যারা আছে সবাইকে এই ব্যাপারটা জানিয়ে রাখে। বানি ডক্টরের কাছ থেকে বাড়ি যাওয়ার সময় বাড়ির সামনে দেখে ক্রিশকে ওয়েট করতে।
ক্রিস বলে, হোয়াটস রং উইথ ইউ? দুদিন ধরে ফোন ওঠাচ্ছ না কেন? বানি বলে, ক্রিস আমি তোমাকে কিছু বলতে চাই। ক্রিস বলে, আমিও। তাই বলে ক্রিস বানিকে সেই বীরের ভিডিওটা দেখায় এবং বলে, কম করে 500 জন এসেছিল, সবাই আমার নাম নিচ্ছিল, নতুন কন্ট্রাক্টও সাইন হয়েছে, অনেক স্পন্সরশিপ পেয়েছি এবং এরপর দেখবে সব জায়গায় আমার নাম হবে। আমি জীবনে যা চেয়েছি সব পেয়েছি, সব ছিল আমার সামনে। তবুও আমি খুশি ছিলাম না, কেন জানো? কারণ তুমি ছিলে না আমার সাথে। বানি, সিঙ্গার তো আমি সব দিনই ভালো, কিন্তু আমি ভালো মানুষ ছিলাম না। বোকা ছিলাম আমি, রাগে ভরা ছিল আমার মধ্যে, শুধু অভিযোগ ছিল সবার উপর। সবাই আমার ট্যালেন্ট দেখেছে, কিন্তু তুমি আমার কমতিগুলো দেখেছ। আর তুমি বলেছিলে না যে গো গেট হোয়াট ইউ ওয়ান্টেড? তো আমি চলে এসেছি তোমার কাছে, অ্যান্ড আই ওয়ান্ট ইউ। চলো আমার সাথে। তাই বলে বানির হাত ধরে টেনে নিয়ে যায় গাড়ির ছাদের ওপর এবং আকাশের দিকে তাকিয়ে আঙুল দিয়ে দেখিয়ে বলে তারাদের দিকে যে আমি ওখানে যেতে চাই, ফেমাস হতে চাই, সবাই আমার নাম নেবে ক্রিশ কাপুর বলে, এবং বলবে, ক্রিশ আই ওয়ান্ট ইউ, বাট আই ওয়ান্ট ইউ বানি বাত্রা, আই লাভ ইউ এভার অ্যান্ড এভার অ্যান্ড এভার। তাই বলে এবং বানি খুব ইমোশনাল হয়ে ক্রিশকে জড়িয়ে ধরে। এরপরেই ক্রিশের কনসার্টের দিন এগিয়ে আসে। ক্রিশ ফ্লাইটে করে বেরোবে। তারা, ক্রিশ এবং বানি রুমে বসে আছে। বানি ক্রিশকে বলছে সে তার কাজ ছাড়তে চায়। এই বলে ক্রিশকে বলে, তুমি এখনও ব্যাকপ্যাক করোনি তাই তো? তুমি কিছুই পারো না, সব কিছুই আমাকে করে দিতে হয়। তাই বলে ক্রিশের ব্যাগ প্যাক করতে থাকে। ক্রিশ অবাক হয়ে তাকিয়ে বলে যে কি, ব্যাগ তো প্যাক করাই আছে, আমরা তো করলাম ব্যাগ প্যাক, তুমি ঠিক আছো তো বানি? এই বলে সে বানিকে হাক করে এবং বানিকে টেক কেয়ার বলে ঠিকঠাক থাকতে বলে সে ফ্লাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেদিন ছিল বানির অফিসের সাকসেস পার্টি। বানি সেখানে যায় এবং গিয়ে দেখে সেখানে মহেশ সেখানে কোম্পানির ইনভেস্টর এবং কোম্পানির শেয়ার হোল্ডার। বানি তাকে দেখে সমস্ত কিছু গুলিয়ে ফেলে। সে ভাবতে থাকে মহেশ তার বয়ফ্রেন্ড, তার পাস্ট প্রেজেন্ট সব গুলিয়ে যায়। মহেশ তাকে দেখে তাকে এগিয়ে এসে বলে, বানি তুমি কলেজে কত সিম্পল ছিলে, খুব ডিসেন্ট, আর এখন হট, খুবই সুন্দর। এই বলে বানির পিঠে হাত দেয়। বানির সমস্ত কিছু গুলিয়ে যায়। সে পুরনো কথাগুলো ভাবতে থাকে এবং ভাবে সেটাই তার প্রেজেন্ট, এবং মহেশকে জিজ্ঞাসা করে, আমরা বিয়ে করছি তাই না? মহেশ সেটা শুনে হেসে ওঠে। বানি বলে, তুমি হাসছো কেন? তুমি তো আমাকে প্রপোজ করেছিলে। এটা বানি জোরে জোরে বলতে থাকে এবং মহেশ বলে, দেখো বানি, এখানে সিন ক্রিয়েট করো না। বানি তখন খুবই রেগে যায় এবং বলে, তুমি তো আমাকে প্রপোজ করেছিলে। তখনই হঠাৎ করে মহেশের ওয়াইফ সেখানে চলে আসে এবং বলে, কি হচ্ছে এখানে? তখন মহেশ বলে, এই মেয়েটির আজকে অফিসে কাজ চলে যাচ্ছে, তার জন্যে সে এখানে বসে সিন ক্রিয়েট করছে, একে এক্ষুনি বের করে দিচ্ছি। তাই বলে সিকিউরিটি ডাকে এবং বানি সেখান থেকে মাথা নিচু করে কাঁদতে কাঁদতে দৌড়ে বেরিয়ে যায়। বেরিয়ে যেতে গিয়ে তার ব্যাগটা সেখানেই পড়ে যায় এবং সেখানের একটি সিকিউরিটি গার্ড সেই ব্যাগটি তুলে নেয়। এদিকে ক্রিশ ফ্লাইটে ওঠার আগে বানিকে কল করে এবং পার্টির একজন সিকিউরিটি সেই ফোনটি তোলে এবং তুলে ক্রিশকে সমস্ত কথা জানায় যে সেখানে কি হয়েছে। ক্রিশ ফ্লাইটে না উঠে দৌড়ে সেখান থেকে চলে আসে এবং বানির ব্যাগটা খুলে দেখে সেখানে সেই বানির ডক্টরের রিপোর্টগুলো আছে। বানি ক্রিশের ক্রিকেট স্টেডিয়ামে আসে এবং ক্রিকেট খেলতে থাকে। ক্রিশ সেখানে আসে এবং বলে, তোমার খেলা ঠিকই আছে, তবে একটু পশ্চার ঠিক করতে হবে। তাই বলে বানিকে ধরে ক্রিশ দেখায় যে এভাবে খেলতে হবে। তখন বানি বলে, তুমি জেনে গেছো তাই না? ক্রিশ বলে, তুমি আগে কেন বলনি? বানি বলে, কি হবে জানিয়ে? ক্রিশ বলে, অনেক ডাক্তার আছে, সব ঠিক হয়ে যাবে। বানি কান্না করতে করতে চিৎকার করে বলে, কিচ্ছু ঠিক হবে না, কোনো ডাক্তার ঠিক করতে পারবে না। আমি ধীরে ধীরে সমস্ত কিছু ভুলে যাব, আমাদের একসঙ্গে কাটানো ভালো মুহূর্তগুলো, এমনকি আমি নিজেকেও ভুলে যাব ক্রিশ। এরপর ক্রিশ বানিকে নিয়ে ভ্যাকেশনে যায়। সেখানে গিয়ে তারা সুন্দর মুহূর্ত কাটায় এবং তার মধ্যেই ক্রিশের একটা কনসার্টের জন্য ডাক আসে। ক্রিশ কনসার্টের প্রস্তুতি নিতে থাকে এবং তারা তার মধ্যে দিয়েও ভালো সময় কাটাতে থাকে। ক্রিশ বানিকে বলে, জানো তো বানি, আমার কলেজের একটা বন্ধু আছে, সেই বন্ধুর একটা গার্লফ্রেন্ড আছে, সে তাকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। বানি বলে, কোথায় যাচ্ছে? ক্রিশ বলে, সে এতটাই দূরে যাচ্ছে যে সেখানে আমার বন্ধুটা কখনোই যেতে পারবে না। বানি বলে, আমি তোমাকে একটা গান লিখে দেব, সেই গানটা তোমার বন্ধুকে বলবে তার গার্লফ্রেন্ডকে দিতে। সেই গানটা
সে শুনলে কিছুতেই সে তাকে ভুলতে পারবে না, সেই গানটা শুনলে সে তার কাছে ফিরে আসবেই আসবে। এটা বলে বানি ক্রিশকে একটা গান লিখে দেয়। পরে কনসার্টের দিন আসে, ক্রিশ সেখানে যায় বানিকে নিয়ে এবং সমস্ত কিছু আয়োজন হতে থাকে, লোকজনে ভরে যায় কনসার্টে, মিউজিশিয়ানরা মিউজিক ঠিক করতে থাকে এবং বানি ক্রিশকে বলে যে আমি এখানেই আছি। ক্রিশ বলে তুমি ঠিক থাকবে তো? বানি বলে আমি এখানেই থাকবো এবং বানি তাই বলে সমস্ত কিছু একটা ক্যামেরাতে রেকর্ড করতে থাকে এবং ক্রিশ চলে যায় গান গাইতে। হঠাৎ করে ক্যামেরা ঘোরাতে গিয়ে বানি দেখে সামনে মহেশ দাঁড়িয়ে আছে এবং মহেশকে দেখে বানির আবারও সমস্ত কিছু গুলিয়ে যায়। সে ভাবতে শুরু করে মহেশই তার বয়ফ্রেন্ড এবং তার পাস্ট প্রেজেন্ট সমস্ত কিছু গুলিয়ে যায়। তখন সে ধীরে ধীরে মহেশের কাছে যায় এবং মহেশও তার দিকে এগিয়ে আসে। এগিয়ে এসে মহেশ তার সঙ্গে কিছু কথা বলে তাকে নিয়ে যায় অন্য একটি জায়গায়। বানিও তাকে তার বয়ফ্রেন্ড ভেবেই তার সঙ্গে সঙ্গে চলে যায় এবং সেখানে গিয়ে মহেশ বানির কাছে আসার চেষ্টা করে এবং ক্রিশ গান গাইতে যাওয়ার আগে হঠাৎ করে সে বানিকে খুঁজতে থাকে এবং দেখে বানি যেখানে থাকার কথা ছিল সেখানে বানি নেই। সে দৌড়ে গান গাওয়া বাদ দিয়ে চলে আসে এবং বানিকে খুঁজতে থাকে এবং গিয়ে খুঁজতে খুঁজতে বানি এবং মহেশকে দেখে ফেলে। মহেশ যেখানে বানিকে নিয়ে গেছে সেখানেই গিয়ে ক্রিশ মহেশের কলার ধরে তাকে তুলে নিয়ে আসে এবং তাকে মারতে শুরু করে। সেটা দেখে বানি প্রচণ্ড রেগে যায়। বানি প্রচণ্ড রেগে গিয়ে ক্রিশকে উল্টোপাল্টা বলতে থাকে এবং বলতে থাকে তুমি চলে যাও এখান থেকে তুমি চলে যাও, একটা চাকু ধরে, এবং ক্রিশকে আহত করে। সেটা দেখে মহেশ বলতে থাকে আমি তো জানতামই না যে বানি মানসিকভাবে অসুস্থ। এবং এরপরে বানিকে নিয়ে চলে যায় ক্রিশ রুমে। তারপর ক্রিশ চলে যায় অন্য একটি বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং সেখান থেকে সে রুমে গিয়ে দেখে কোথাও বানি নেই। চারিদিকে বানিকে খুঁজতে থাকে এবং কোথাও বানিকে পায় না এবং সেখানে দেখে একটি ডায়েরিতে বানি তার বন্ধুর জন্য গান লিখে দিয়ে গেছে। কেউ কোথাও বানিকে খুঁজে পায় না। এরপর কেটে যায় 9টা বছর। ক্রিশ খুব নামযশ হয়, সে অনেক বড় সিঙ্গার হয়, সবাই তাকে চেনে। ক্রিশের কনসার্টের দিন আসে এবং সেখানে সমস্ত কিছু আয়োজন হতে থাকে, মিউজিক তৈরি হতে থাকে, মিউজিশিয়ানরা তাদের সমস্ত কিছু সেট আপ করতে থাকে এবং তার যে ঘনিষ্ঠ বন্ধু সে বলতে থাকে যে আমাদের গানগুলো ভীষণ হিট হয়েছে এবং এই গানে অনেক অনেক রিলস হয়েছে এবং সে এক এক করে সমস্ত রিলসগুলো দেখাতে থাকে এবং সেখানেই একটা রিলসে দেখতে পায় একটা সিঙ্গার গান গাইছে এবং তার পাশেই বানি দাঁড়িয়ে আছে। সেটা দেখে তারা সেই ভিডিওটা জুম করে এবং তারা খুঁজতে থাকে যে এই ভিডিওটা কোন জায়গার এবং তারা পরে পায় যে এই ভিডিওটা হিমাচলের একটা জায়গায়। সেখানে ক্রিশ যায় এবং গিয়ে বানির সন্ধান পায়। সেখান থেকেই ক্রিশকে একটা চিঠি দিয়ে বলা হয় যে বানি তোমাকে এটা দিতে বলেছিল। আমরা তো ভেবেছিলাম বানি হয়তো তোমার বড় ফ্যান, তার জন্যই লিখেছে, আমি জানতাম না যে বানির সঙ্গে তোমার পরিচয় আছে। তাই বলে সে নিয়ে যায় বানির কাছে। ক্রিশ বানির কাছে গিয়ে দেখে বানি একটি জায়গায় বসে গান লেখার চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই গান লিখতে পারছে না। প্রচুর প্রচুর গান লিখে সে কাগজগুলো চারিপাশে ছিঁড়ে ফেলে। ক্রিশ বানিকে নিয়ে যায় একটা সুন্দর পাহাড়ে এবং সেখানে গিয়ে বরফের মাঝখানে ক্রিশ বানিকে ক্রিকেট খেলা দেখায় এবং সে পুনরায় বানিকে মোটিভেট করার চেষ্টা করে এবং পুরনো জিনিস মনে করানোর চেষ্টা করে। হঠাৎ করে বানির সমস্ত কিছু মনে পড়ে যায় এবং সে চিৎকার করে বলে আই লাভ ইউ ক্রিশ কাপুর, আই লাভ ইউ। এবং তারপর তারা একসঙ্গে চলে আসে এবং তাদের বিয়ে হয়। সেখানেই ফিল্মটা শেষ হয়ে যায়।